যে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়, সবচেয়ে ভালো খেলোয়াড় জনাব সাকিব আল হাসান একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। সেটাকে পরিপ্রেক্ষিতে আমাদের ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ সজীব ভাই বলেছেন যে কারা কারা যেন তাকে আসলে বাংলাদেশে খেলতে বলেছিলেন, আমি তাদেরকে খেলতে দেই নাই। তখন আবার সাকিব আল হাসান একটা পাল্টা বলেছেন যে এতদিনে জানা গেল বা কেউ না কেউ বললো কার জন্য আমি বাংলাদেশে এসে খেলি নাই। পুরো প্রক্রিয়াটাকে আমরা আসলে কেমনে দেখলাম? সাকিব আল হাসান হচ্ছে কি সেই লোক যে বাংলাদেশের মানুষের উইলের এগেনস্টে গেছিল। সাকিব আল হাসান হচ্ছে সেই লোক যে হাসিনার বৈধতা উৎপাদন করছিল। সাকিব আল হাসানের যত ক্ষমতা বাংলাদেশের মানুষের এগেনস্টে সে ব্যবহার করেছে, তার এগেনস্টে আমাদের সকলের গ্রাজ আছে এবং এই গ্রাজটা আমাদের তাকে সারা জীবন এটা ভোগ করতে হবে। মাশরাফিকেও ভোগ করতে হবে, তাকেও ভোগ করতে হবে। তো সে যখন হাসিনার পক্ষে কথা বলে সেটা যে মানুষের গায়ে লাগে, দ্যাটস ওকে। এটা যতটা খারাপই হোক, সাকিব আল হাসানকে আমরা অপরাধী ঘোষণা করতেছি, ও কি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে? আসলে ও খেলতে চাইছে, ওকে খেলতে দেওয়া হয় না, ওকে ব্যাখ্যাটা পর্যন্ত দেওয়া হয় নাই। আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া 1.5 বছর পরে ওকে তো ওইখানে সংবাদ সম্মেলন করে বলা উচিত ছিল যে ও কেন ওকে খেলতে দিচ্ছে না বাংলাদেশের সবচেয়ে ভালো প্লেয়ারটাকে। ওর বিরুদ্ধে মামলা থাকলে মামলা, খুন থাকলে খুন। এখন বলে কেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাহাদুরি দেখায় যে এর জন্য আমি দেই নাই খেলতে? এগুলি কোনো কথা? না না, সে তো 5 আগস্টের পর খেলছে তো বাংলাদেশের হয়ে। না না, তেমন না যে 5 আগস্টের পরে বাংলাদেশের বিদেশি গিয়ে খেলছে, বাংলাদেশেই তো আসতে পারে না, বিদেশি গিয়ে খেলছে। এটা কোন সিস্টেম? না না, সে আসে না, না সে অনেকবার আসার কথা বলছে। এই যে আজকে আসিফ মোহাম্মদ সজীব ভাইয়ের কথা তো বুঝলাম, সে তাকে দিয়ে বলা হয়েছে যে তুমি দেশে আসো না, দেশে আসলে তোমার মানে আমার কাছে মানে ঘটনা হচ্ছে কি, হ্যাঁ একটা কথা আমি বলি যে যারা একদম টপ লেভেলে পলিটিক্সের সাথে সরাসরি যুক্ত ছিল আর যারা হচ্ছে গিয়ে সাইড লাইনে বসে বৈধতা উৎপাদন করছে, দুইজনকে একসাথে দেখা যাবে না। সাকিব আল হাসানকে নিয়ে আসিফ যা বলেছে এইটা একজন মন্ত্রী পদমর্যাদার মানুষের বলা উচিত না, আমি এটা স্বীকার করি। কিন্তু সেই সাথে আমি এটাও মানুষকে মনে করাই দিতে চাই যে সাকিব আল হাসান হচ্ছে গিয়ে সেই লোক যে বাংলাদেশের মানুষের উইলের এগেনস্টে গেছিল। সাকিব আল হাসান হচ্ছে সেই লোক যে হাসিনার বৈধতা উৎপাদন করছিল। সাকিব আল হাসানের যত ক্ষমতা বাংলাদেশের মানুষের এগেনস্টে সে ব্যবহার করেছে, তার এগেনস্টে আমাদের সকলের গ্রাজ আছে এবং এই গ্রাজটা আমাদের তাকে সারা জীবন এটা ভোগ করতে হবে। মাশরাফিকেও ভোগ করতে হবে, তাকেও ভোগ করতে হবে। তো সে যখন হাসিনার পক্ষে কথা বলে সেটা যে মানুষের গায়ে লাগে, দ্যাটস ওকে। এটা যতটা খারাপই হোক, কিছু কিছু লোক আছে বাংলাদেশে আওয়ামী লীগের যাদের এগেইনস্টে যে এনসিপির নেতাদের, বিএনপির কর্মীদের যে ক্ষোভ, এটা জাস্টিফাইড। এবং তাদের মধ্যে সাকিব আল হাসান হচ্ছে সেই লোক যে আমাদেরকে বাংলাদেশের যে গত 15 বছরের কিন্তু ডক্টর সালাম আপনার কাছে মনে হয় না যে এই এগেইনস্ট এটা হচ্ছে জুলাই আগস্টের স্পিরিট, এগেইনস্ট এই 15 বছর ধরে আমরা যে স্বৈর শাসনের এগেইনস্টে যেগুলি কথাবার্তা বললাম, আপনি যেই সবগুলি নাম যুক্ত করছেন, আমি আরো কয়েকটা বাংলাদেশ থেকে নাম যুক্ত করি, এদের মধ্যে নুরুল এমপি, এদের নুরুল কবির, মাসুদ কামাল এরাও অন্যতম। না এমপি হোক, আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে মানে আমি ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন গুয়ান্তানামো বে করছিল, গুয়ান্তানামো কারাগার করছিল, গুয়ান্তানামো বেতে গুয়ান্তানামো কারাগার করছিল, তো সেইগুলির ক্ষেত্রে বিরোধিতা করতে গিয়া আমরা তো আসলে ওইটাই কইতে চাইছিলাম যে ওরা তোমাদের সঙ্গে যাই করুক না কেন, তোমাদের তো ওদেরকে আসলে তোমরা যেটা মনে করো সেই আইন, সেই বিচার সেটা দিতে হবে। আমরা তো জুলাই আগস্ট থেকে শুরু করে গত 15 বছরে একদলীয় শাসন, যা ইচ্ছা তাই বিচার, আগের থেকে বিচার করে ফেলা, আমাদের হাতে তুলে নেওয়া, এগুলির এগেইনস্টে আমরা কথা বলা। আমরা তো আসলে বিচারক না। ভাইয়া একটা কথা আমি বলি যে যারা একদম টপ লেভেলে পলিটিক্সের সাথে সরাসরি যুক্ত ছিল আর যারা হচ্ছে গিয়ে সাইড লাইনে বসে বৈধতা উৎপাদন করছে, দুইজনকে একসাথে দেখা যাবে না। মাসুদ কামাল কিংবা টপ লেভেল পলিটিশিয়ান হিসেবে, জি আমি তাকে টপ লেভেল পলিটিশিয়ান হিসেবে দেখি। মাশরাফিকে আমি টপ লেভেল পলিটিশিয়ান হিসেবে দেখি, কিন্তু আমি মাসুদ কামালকে এই গ্রুপের মধ্যে আনতে চাই না।
আচ্ছা। না না, কারণ আমি মাসুদ আপনি কামাল এর আগে যে সাংবাদিকদের উদাহরণ দিলেন বাংলাদেশে, যে ওই জাহিদুর রহমান সাহেবদের সঙ্গে, সেই উদাহরণটার সাথে বলছেন Yes. সাকিব আল হাসানের সাথে না, যে বাংলাদেশে থেকে তারা সাহসিকতার বাংলাদেশের সাথে মানুষের পক্ষের, তারা বাংলাদেশের মানুষের পক্ষে পক্ষে কথা বলছে। হ্যাঁ, কথা বলছে। আপনি আমার শেখ যে হাসিনার ভয়েস, সময়ও বাংলাদেশে থাইকে সেইটার কথা বলতেছি আর কি। ইয়েস, যে আমার যে ভয়েস, আমি বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে কথা বলছি না এটা এগেইনস্টে কথা বলেছি। হুম। আমার কাছে সব সময় মনে হচ্ছে যে সাকিব আল হাসান হচ্ছে প্রচন্ড স্বার্থপর একটা মানুষ। সে সব সময় নিজের জন্য ক্রিকেট খেলেছে, সব সময় সে নিজের জন্য সবকিছু করেছে। তো তার মতন মানুষ তো মানুষের অনার পাবে না, মানুষের যে অ্যাকোলেজ, সম্মান, ভালোবাসা পাবে না তো। সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো তাকে ফেয়ার ট্রায়ালটার সুযোগ দিলাম কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। একটা মন্ত্রী, আচ্ছা হাওয়েভার এটা নিয়ে আপনি আগেই বলে ফেলছেন যে একটা মন্ত্রীর পক্ষ থেকে এটা বলা ঠিক হয় না, এটা আপনি আগেই বলছেন। আমার 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 কোনো কমেন্ট নাই, এটা আসলে কিছুটা জনাব নাসিরুদ্দিন পাটোয়ারিও বলছেন যে এটা তো আসলে কমেন্ট করা একরকম জিনিস, আরেক রকম জিনিস। তো আমরা আসলে একই জায়গায়। বা ফেসবুকে আমাকে মানে আমি আসলে ডক্টর জাহিদুর রহমান এবং ব্যারিস্টার রুমিন ফারহানার কাছেও আসলে লজ্জিত যে তাদের নামও আমার আনতে হলো, কিন্তু মানে মানে কেন, মানে এইটা কিরকম আসলে, এবং বড় নেতারাও এগুলি ব্যবহার করছেন। ইয়েস, এটা হচ্ছে কি আমাদের এই মানে 5ই আগস্টের পরে অনলাইনে স্বাধীনতা পেয়ে আমরা যা ইচ্ছা বলছি, মানে মানে বাক স্বাধীনতার মধ্যে কিন্তু চুপ থাকাটাও আছে, চুপ থাকার স্বাধীনতাও কিন্তু বাক স্বাধীনতা। তো এটা আমরা ভুলে গেছি। এখন এই ভুলে যাওয়ার কারণে যা মুখে আসতেছে আমরা তাই বলছি। এখন জাহেদ ভাইকে নিয়ে, রুমিনকে নিয়ে অ্যাবসলিউটলি মানে এত কুৎসিত কথাবার্তা, আমি এগুলো বলতে চাই না। ভেরি স্যাড, ভেরি স্যাড। আমি শুধু একটা কথাই মানে মনে করে দিতে চাই দর্শকদেরকে। দেখেন, একটা সময় ছিল যখন আমাদের বাংলাদেশে থেকে হাসিনার এগেনস্টে কথা বলার মতন লোক বাংলাদেশে 10 জন ছিল। এর মধ্যে জাহেদ ভাই ছিল, রুমিন ছিল, মাহমুদুর রহমান ছিল, তুহিন মালিক ছিল। এরকম তারা আমাদের আশার মানে বাতিঘর ছিল। এই কথাটা আমি ভুলে যেতে পারবো না, আমি আমার লাইফ টাইমে ভুলতে পারবো না। ডক্টর সালাম, আপনি যদি শেষ লাইন একটু যুক্ত করতেন কোন একটা দার্শনিক, কবি, সাহিত্যিকদের বা কোনো কিছুর জায়গা থেকে, আপনি তো সবই আসলে, যে শেষ আমি করতে যদি একটা কথাই বলি। জি। হ্যাঁ, আশা, আশা কি? আশা হচ্ছে গিয়ে ওমর মুখতারের গলায় ফাঁসির দড়ি। দেখেন, শেষ পর্যন্ত ওই ফাঁসির দড়িটাই তাকে বেহেশতে নিয়ে যাবে, আমি দোয়া করি। কিন্তু ওইটা আপনাকে পড়তে হবে। তো মুমিনের জন্য আশা হচ্ছে এরকম একটা জিনিস, যে আপনাকে গলায় ফাঁসিটা পড়তে হবে, ওইটাই হয়তো আপনাকে একদিন বেহেশতে নিয়ে যাবে। তো আশা জিনিসটা সহজ না, আর গলায় দড়ি বাঁধাটাও সহজ না, কিন্তু বাঁধতে হবে। এবং আমি বাংলাদেশের মানুষদেরকে এটাই বলি, আশা হতে হবে না। এবং পাটোয়ারিকে বলি যে, এবং এনসিপি নেতাদেরকে বলি যে আশা হতে হবে না, আমাদের সামনের দিনগুলো সুন্দর। ডক্টর ফাহমুদুল সালাম এবং জনাব নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে আমরা আজকে অনেকক্ষণ ছিলাম। আজকে একটু কারিগরি ত্রুটির জন্য আমাদের অনুষ্ঠান একটু ওলটপালট হয়েছে, তবে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, কেউ কেউ পক্ষে বলেছেন, কেউ বিপক্ষে বলেছেন, কেউ নিন্দা করেছেন, তবে বেশিরভাগই আপনাদের অংশগ্রহণের প্রশংসা করেছেন, সেজন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি আজকে এখানে। থ্যাংক ইউ সো মাচ।